প্রিয় মৎস্য খামারিরা, আপনারা যারা ভেনামি চাষে উৎসাহী, ভেনামি চাষে করবেন চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভেনামি চাষিরা এই ভিডিওগুলো শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেবেন। কারণ হচ্ছে কি, আমার পাশে দেখতে পাচ্ছেন রাজা ভাই, একজন অভিজ্ঞ ভেনামি চাষি, 2025 সালে সফলভাবে ভেনামি চাষ করছেন। আর অভিজ্ঞ টেকনিশিয়ান সুজিত দাদা রয়েছে। তো রাজা ভাইয়ের সাথে কথা বলবো, তার আগে আপনাদের একটা জিনিস দেখাই, খুবই গুরুত্বপূর্ণ। এই যে গ্রাউন্ডটা দেখছেন, এই যে একটা মাটি ফ্লোর, আমরা কিন্তু এখন একটা নার্সিং পয়েন্টে দাঁড়িয়ে আছি। দেখেন, আমরা জুতো পায়ে একটা নার্সিং পয়েন্টে দাঁড়িয়ে আছি। আপনার নার্সিং পয়েন্টটা কিন্তু এভাবেই প্রস্তুত করতে হবে। দেখেন, একটা নার্সিং পয়েন্ট প্রস্তুত করার জন্য আপনার ফ্লোরটা কতটুকু শক্ত হতে হবে এবং কতটুকু শুকাতে হবে, এখানে কিন্তু আমরা অনায়াসে জুতো পায়ে দিয়ে হাঁটতেছি। এখানে আর এক সপ্তাহ পরে কিন্তু পানি লোড দিয়ে ভেনামি চাষের জন্য প্রস্তুত করা হবে। তো যে প্রস্তুতি করবে রাজা ভাই, কিভাবে প্রস্তুত করবে তার বাস্তব অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন। তো রাজা ভাই, এইখানে যে আপনি যে ভেনামি ছাড়বেন, আর কতদিন পরে ভেনামি ছাড়বেন এখানে? আমি 2 তারিখে বেনামি ছাড়ার খুব একটা ইচ্ছা আছে, কিংবা তার আগে হতে পারে। ফেব্রুয়ারির 2 তারিখে? হ্যাঁ, 2 তারিখে কিংবা 30 তারিখ। তো আমার চাষিদের আপনি একটু আপনার বেনামি কালচারের যে সিস্টেমটা, নার্সিং পয়েন্ট প্রস্তুতির যে সিস্টেমটা, এটা একটু ধারণা দেন প্রথম থেকে, একদম শুরু থেকে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে পেড়ি ছিল। হ্যাঁ, প্রথম আমরা পেড়ি পাট দিয়ে টাইনে ওই গর্তের ভিতর দিয়েছি। নিয়ে ওই যে পাইপটা দেখাচ্ছে, ওই পাইপ দিয়ে ওইভাবে উঠায় ফেলেছি, বাইরে বাইরে সরাই দিয়েছি। দেওয়ার পরে আমরা এই জায়গায় লাল সার বলতে যেটা যে এমওপি ওইটা, আর হচ্ছে ফসফেট। হ্যাঁ, এই 2টা শতকে হচ্ছে 200 গ্রাম করে আমরা এই সব জায়গায় দিছি। দেওয়ার পরে দিছি হচ্ছে জিওলাইটের যে পাউডার ফরম্যাটে যেটা আছে, ওইটা দিছি। ওইটা গুলায় সব জায়গায় ছিটাই দিছি। তারপরে আমরা একটু এবার নতুন করে একটু ছাই দিছি আমার নিজস্ব ব্র্যান্ডে। আর সুজিতের কাছে পরামর্শ না নিয়েই করেছি, এটা বলেছি কিনা তাও জানে। হ্যাঁ, আর তারপরে করেছি হচ্ছে দিছি চুন আর পটাশ। হ্যাঁ, এখানে যে চুন আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যে লাল দেখাচ্ছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, চুন আর পটাশ একসাথে দিছি। এইটা দেওয়ার পরে আমরা এরপর সুপার পেস্টও দিছি। সুপার পেস্টও দিছি ইসের পরে, ওই লাল সার দেওয়ার পরে। হ্যাঁ, তারপরে এখন দেবো হচ্ছে দেবো সয়েলটা দিয়ে আমরা পানি লোড দেবো। পানি লোড দেওয়ার পরেরটা হচ্ছে। ধন্যবাদ আপনাকে অনেক। মাটি তো এই ভিডিওগুলো আমরা পার্ট বাই পার্ট দিব, কারণ একটা ভিডিও দেওয়া সম্ভব না। অবশ্যই আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন। বেনামির জন্য পুকুর প্রস্তুতি পর্ব 2, সামনে রাজা ভাই দাঁড়িয়ে আছে, সুজিত দাদা দাঁড়িয়ে আছে। আচ্ছা রাজা ভাই, এখানে প্রথমে হচ্ছে কালো মাটি অপসারণ করেছেন, ফ্লোরটা শুকাইছেন, তারপর হচ্ছে প্রথমে এমওপি এমওপি এবং পটাশ, ফসফেট। এমওপি এটার ডোজ কতটুকু? এটা হচ্ছে শতকে আমরা 200 গ্রাম করে দিচ্ছি। শতকে 200 গ্রাম এমওপি এবং 200 গ্রাম ফসফেট। এটা দেওয়ার পরে তারপর কি দিচ্ছেন এখানে? ওইটা দেওয়ার পরে দিচ্ছি হচ্ছে সুপার পিএস আর হচ্ছে পাউডার জিওলাইট। সুপার পিএস এবং পাউডার জিওলাইটের ডোজটা যদি একটু বলতেন। ওইখানেও ওইটা করেছি শতকে হচ্ছে আমরা টোটাল 3 কেজি দিচ্ছি, শতকে 150 গ্রাম করে দিচ্ছি। শতকে 150 গ্রাম এসঅয়েল, আর 150 না সুপার পিএস। আর এসঅয়েল কতটুকু? এসঅয়েলটা হচ্ছে লাস্টে দেবো, একেবারে শেষে। আচ্ছা, সুপার পিএস দেওয়ার পরে তারপর কি দিচ্ছেন এখানে? সুপার পিএস দেওয়ার পরে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটা বলে লাল পটাশ, ওটা পানি পটাশ আর পাথুরেশন। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা কতটুকু দিচ্ছেন? ওইটা একটু বেশি দিছি আর কি, ইসের জন্য মানে দেখা যাচ্ছে যে মাটিতে করতেছি, তো এই জন্য একটু বেশি দিছি। ডোজটা দিছি আধা কেজি দিছি। টোটালি আমার হচ্ছে এই জায়গা হচ্ছে আপনার 15-16 শতক। 15-16 শতকে আধা কেজি, অর্থাৎ প্রতি শতকে ছিল আপনার 50 গ্রাম পরিমাণে দিচ্ছেন। আর পাথুরেশনটা হচ্ছে 2 কেজি হারে দিচ্ছি শতকে। অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। ভেনামি চিংড়ির নার্সিং পয়েন্ট প্রস্তুতি পর্ব 3, পার্ট 3 আমি রাজা ভাইয়ের সাথে কথা বলবো। তো রাজা ভাই, এখানে পাথুরে চুন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়ার পরে তারপরের প্রস্তুতিতে কি দিবেন? তারপরে হচ্ছে এসঅয়েল দিব। হ্যাঁ, এটা আমি বলতেছি, এসঅয়েল দিব। এসঅয়েল দেওয়ার, আচ্ছা এসঅয়েল এর ডোজটা একটু বলেন। এসঅয়েলটা হচ্ছে ওই জায়গা হচ্ছে আমি 200 গ্রাম করে দিব
শতকে। প্রতি শতকে 200 গ্রাম এসঅয়েল। এসঅয়েল এসঅয়েলটা দেওয়ার পরে 2 দিন হবে, 2 দিন পরে হচ্ছে পানি ঢুকাবো, পানি লোড দিয়ে দেবেন। পানি লোড দেবো। চুন দেওয়ার 3 দিন পরে, 1 দিন পরে হচ্ছে এসঅয়েল দেবো। এসঅয়েল দেবেন। আর চুনের বয়স 2 দিন হয়ে যাবে, আর এসঅয়েলের বয়স চুনের বয়স 3 দিন হবে, আর এসঅয়েলের বয়স 2 দিন হবে। এরপর আস্তে আস্তে পানি লোড দেবো। পানি ঢুকায় ফুল পানি আমাদের এই দেখেন, এই যে এই হচ্ছে আমাদের ইয়ে মিটার, এইখানে আমরা 2.5 ফুট ওয়াটার স্কেল মিটার, আমরা এই 2.5 ফুট করবো, ঠিক আছে? 2.5 ফুট পানি, এই 2.5 ফুট পানি পর্যন্ত পানি। হ্যাঁ, এটা 2.5 ফুট পানি দিবেন, এই সিদ্ধান্তটা কেন? এই সিদ্ধান্তটা নিচ্ছে যে শীতকালের জন্য, কারণ এইটা সাধারণত মাছ চাষ করতে গেলে এই 3 ফুট পর্যন্ত পানি লাগে। হ্যাঁ, যদি কোনো পোনা ছাড়তে হয় 3 ফুটের নিচে পোনা ছাড়লে পোনা বাঁচে না। কিন্তু সেটা হচ্ছে কোন সময়, গ্রীষ্মকালে, যে সময় গরমের সময় টেম্পারেচার সময় বেশি থাকে। এখন টেম্পারেচার নাই বিদায় আমরা এই 2 থেকে এই 2.5-তে উঠবো। এই 2.5 পর্যন্ত রাখে এই জায়গায় আমরা করবো, মানে এরপরে পানিতে, মানে শীতকালে সূর্যের তাপটাকে কিছুটা কাজে লাগাবো কম, এই জন্য এটা করবো। হ্যাঁ, তারপর পানি লোড দিয়ে পানি লোড দেওয়ার পরে হাইড্রোজেন পার অক্সাইড আর অক্সিজেন দেবো। তারপরে হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড আর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। হ্যাঁ, ওইটা দিব। ওইটা দেওয়ার পরে তারপর হচ্ছে একটা করবো, ফ্রিবায়োটিক করবো, প্রোবায়োটিক করবো, আর হচ্ছে মিনারেল করবো। করে 2-3 দিন রেস্ট দেবো। তারপরে একটা ওই আফা আনবো, আফায় 1 পলি মাছ ছেড়ে টেস্ট করবো যে আমার মাছটা মৃত্যুহার কেমন আছে, জিতাহার কেমন আছে, ওইটা নির্ণয় করার পরে যদি ঠিক হয় তারপরে আমরা পোনা স্টক করবো। বেনামি চিংড়ি নার্সিং পয়েন্টের প্রস্তুতির পর্ব 4, আপনারা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এই যে আমরা যে নার্সিং পয়েন্ট প্রস্তুতি পর্ব নিয়ে ভিডিওগুলো করতেছি, এগুলো কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে, রাজা ভাই সে একজন অভিজ্ঞ চাষী, সেই বাস্তব অভিজ্ঞতা থেকে। তো এখন পর্ব 4, আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন একটু। তো এখানে কিন্তু আপনার পানি লোড দেওয়ার পরে হাইড্রোজেন পারঅক্সাইড এবং ক্যালসিয়াম কার্বনেট। দাদা, হাইড্রোজেন পারঅক্সাইড এবং ক্যালসিয়াম কার্বনেট এটা কতটুকু পরিমাণে দিতে হবে? আপনার ক্যালসিয়াম কার্বনেট 2 থেকে 250 গ্রাম করে দিলে হবে, আর হাইড্রোজেন পারঅক্সাইড এরকমের 50 মিলি পার শতাংশে 50 মিলি হাইড্রোজেন পারঅক্সাইড এবং 200 থেকে 250 গ্রাম ক্যালসিয়াম চুন। এই ক্যালসিয়াম চুনটা আর হাইড্রোজেন পারঅক্সাইডটা কি একসাথে মিলায়? হ্যাঁ, একসাথে মিক্স করে বা গুলায়, বা শুকনো অবস্থায় গুলায় দেওয়া যাবে, পানির সাথে গুলায়ও দিয়ে দেওয়া যাবে। এটা কখন, সকালে না? এটা সকালের দিকে দিতে হবে। সকালের দিকে। আচ্ছা, হাইড্রোজেন পারঅক্সাইড এবং ক্যালসিয়াম চুন দেওয়ার পরে এরপরের প্রসেসিংটা কি? এরপরে হচ্ছে মিনারেল ডোজ করতে হবে। কতদিন পরে? একদিন পরে মিনারেল দেওয়া যাবে। প্রথমে কি মিনারেলটা দিতে হবে? মিনারেল প্রথমে সোডামিক্স যাবে, তারপরে এসঅয়েল, ক্যালম্যাগ, সি ম্যাক্সেনজিনাস, কয়েকটা মিনারেল আছে, এটা ধাপে ধাপে করতে হবে। আরো তার মাঝে আবার লবণও দিতে হবে, যেহেতু আমরা স্যালাইনিটি নাই। এই কথাটা বলতে পারি, লবণের জায়গা অলরেডি মানে মাটিতে একবার দেওয়া হয়েছে। হ্যাঁ, লবণের কথাটা বলা হয়, লবণ দেওয়া হয়েছে এবং পানি ঢুকানোর পরেও আবার লবণ দিতে হবে, যেহেতু পানিতে স্যালাইনিটি নেই। বেনামি চিংড়ি নার্সিং পয়েন্ট প্রস্তুতি পর্ব 5, যেহেতু আমাদের এলাকায় এখনো কিন্তু লবণ পানি আসে নাই, এখানে লবণ পানি এখনো আসে নাই, আগাম আমরা চাষ শুরু করতেছি। এজন্য কিন্তু এই মাটিতে প্রথমে শুকনো অবস্থায় লবণ দেওয়া হয়েছে নাকি? মাটিতে লবণ দেওয়া হয়েছে। শুকনো অবস্থায় একবার দিছি, এবার পানি ঢুকানোর পরে আরেকবার। শুকনো অবস্থায় কতটুকু দিছে? 1 বস্তা লবণ দিছি, 50 কেজি। কত শতক জায়গায়? 15 শতক জায়গায়। 15 শতক আনলিমিটেড। আর পানি ঢুকানোর পরে কতটুকু দিবেন? ওটাও আনলিমিটেড, 1 বস্তার উপরে দেব। 1 বস্তার উপরে, অর্থাৎ চলো 15 3 15 45 শতকে, পার শতকে 3 কেজি, 3 কেজি পরে, তাই তো? তো এটা হচ্ছে স্যালাইনিটি, মানে লবণ পানি আরো বেশি লবণও দেওয়া যাবে, এটা বেনামি চাষের ক্ষেত্রে। তো দাদা, পানি ঢুকানোর পরে আপনার আমি একটু বলি, এই জায়গায় এই যে আমাদের এইখানে যেসব পানি ঢুকাবো, পানি ঢুকানোর পরে আমরা করব, বেঞ্জুরি করবো। এখানে ওই পাশে বেঞ্জুরি, ওই পাশ দিয়ে বেঞ্জুরিতে স্রোত দিয়ে টোকালে এই স্রোতটা ঘুরবে। স্রোতটা ঘুরে যে এই যে আমরা যা যা দিছি, এর যে বর্জ্য যেটা আসবে সেইটা ওইখানে জমবে। হ্যাঁ, মানে টয়লেটে জমবে। মানে তারপরে আমরা ওই যে আছে না, স্টোন মানে LP100, হ্যাঁ, ওইটা আমরা এরকম সোজা যে দড়ি আছে না, এই যে দড়িগুলো দেখতে পাচ্ছেন, এই দড়ির সাথে পাথরগুলো, এই দড়ির সাথে এইভাবে নিচে করে এগুলো ঝোলায় রাখবো। হ্যাঁ, স্টোন। আর পোনা ছাড়ার 1-2 ঘন্টা, মানে 2 দিন আগে থেকে আমরা অ্যারেশন শুরু করবো। হ্যাঁ, ওই বেঞ্জুরি দিয়ে অ্যারেশন এমন ভাবে এত করবো যে যত রকম গোলা ময়লা কাদা যাই আছে না, যত রকম বর্জ্য আছে ওই টয়লেটে যে রুম। হ্যাঁ, সেই 15 শতক জায়গায় আপনি কত হাজার বেনামি? আমি আবার 2 লাখ টার্গেট, 2 লাখে নিয়ে করব। যদি পোনার মান যদি ভালো হয় তাহলে একটু কম হবে,
আর যদি তোমার মান একটু কম হয়, যেহেতু এখন দাম কম, মানে প্রোডাকশনটা কেমন হয়? না production এখন দাম কম, এই জন্য একটু বেশি দেবো। তো কথা বলছিলাম ভাইরাল রাজা ভাইয়ের সাথে, যিনি হচ্ছে ভেনামির জগতের রাজা এবং গলদা জগতের রাজা, দুইটা জগতের রাজা। আর আমাদের প্রাণ প্রিয় রাজা ভাই, তো অনেক অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। ভেনামি চিংড়ি নার্সিং পয়েন্ট প্রস্তুতি পর্ব, আমরা কিন্তু এখন একটা নার্সিং পয়েন্টের পর দাঁড়ায় রয়েছি। কিভাবে প্রস্তুত করা হয়েছে দেখেন, এখানে মাটি কিন্তু একদম শক্ত, গ্রানটা এরকম শক্ত হতে হবে, তাহলে ভালো ফলাফল আসবে। তো এটা হচ্ছে পর্ব 6। দাদা আমরা গেছিলাম হচ্ছে মিনারেল দেওয়া পর্যন্ত। তো আমরা প্রথমে কি মিনারেল ব্যবহার করব? প্রথমে আমরা সাধারণত যে মিনারেলটা ব্যবহার করি সিফির সোডামিক্স। সোডামিক্স। সেটা মেজর মিনারেল। সোডামিক্স দিয়ে শুরু করি, সোডামিক্সের পরে আপনার সোডামিক্স কতটুকু? সোডামিক্স আমরা শতাংশ 1 কেজি হারে 1 কেজি। তারপরে তারপর ক্যালম্যাক দেব 1 কেজি একদিন পরে সোডামিক্স। হ্যাঁ, প্রতিদিন মানে পর ডোজটা। ক্যালম্যাক কত করে দিবেন? ক্যালম্যাকও 1 কেজি করে। 1 কেজি করে। তারপরে সিম্যাক্স 1 কেজি। 1 কেজি একদিন পরস্পর পর একদিন করে। এমজি ম্যাক্স 1 কেজি। এই চারটি মিনারেল আমরা ব্যবহার করব। সোডামিক্স, ক্যালম্যাক, সিম্যাক্স আর এমজি ম্যাক্স, এই চারটি মিনারেল আমরা নার্সিং পয়েন্টে, বেনামি চিংড়ি নার্সিং পয়েন্টে প্রস্তুত করব, দিব। কারণ হচ্ছে এখানে হাই ডেন্সিটি চাষ হবে, বুঝতেই পারছেন। মাত্র 15 শতক জায়গায় এখানে 2 লাখ পোনা স্টক করা হবে। এবং এখান থেকে কিন্তু সফলভাবে 2025 সালে বেনামি চিংড়ি হারভেস্ট করা হয়েছিল এবং 2026 সালে আজকে হচ্ছে ফেব্রুয়ারির 21 তারিখ, এখন কিন্তু নার্সিং পয়েন্ট প্রস্তুতি চলতেছে। তো বেনামি চিংড়ি চাষিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন। তো আমরা কিন্তু নার্সিং পয়েন্ট প্রস্তুতি পর্বে এখন হচ্ছে পর্ব 7। তো এই 7ম পর্বে এসে যেটা আপনাদের জানাবো, আপনার এখানে হচ্ছে মিনারেল ব্যবহারের পরে প্রিবায়োটিক দিতে হবে। দাদা, মিনারেল ব্যবহারের পরে প্রিবায়োটিক কতদিন পরে দিতে হবে? মিনারেল ডোজ শেষ হলে তার পরের দিন ক্ষেত্রে আমরা প্রিবায়োটিক দিতে পারবো। আচ্ছা, প্রিবায়োটিকটা কি, এটা যদি একটু প্রিবায়োটিক তো আমরা জানি যে প্রিবায়োটিকটা হচ্ছে সাধারণত প্রোবায়োটিকের খাবার। প্রোবায়োটিক দেওয়ার আগে যদি প্রিবায়োটিকটা দেওয়া হয়, তাহলে প্রোবায়োটিকটা কাজ ভালো করতে পারে। আর কিছু ছোট মাছের জন্য, চারা মাছের জন্য কিছু ন্যাচারাল খাবার তৈরি হয়, ফাইটোপ্ল্যাঙ্কটন, জুওপ্ল্যাঙ্কটন, এগুলো তৈরি হয়। তা আমরা সাধারণত আগে যেগুলো করতাম, যে আপনার ইস্ট পাউডার, তারপরে পালিশগুলো, সিটাগুড়, এগুলো দিয়ে 48 বা 72 ঘন্টা ফার্মেন্টেশন করে ভিজায় রেখে তারপরে সেকে শুধুমাত্র পানিটুকু দিলে 1-2 দিনের মধ্যে আপনার কিন্তু ওই পানিতে একটা খাবার পালিশ করে কতটুকু শতকে? একটু শতাংশে 100 গ্রাম করে দিলে হয় পালিশ গুঁড়ো। শতকে 100 গ্রাম পালিশ করে, 100 গ্রাম চিটাগুড় আর 5 গ্রাম করে ইস্ট পাউডার। এটা 48 বা 72 ঘন্টা ভিজায়। এটা আরো অন্যান্য প্রোডাক্টও আছে প্রিবায়োটিকের বাজারে এখন পাওয়া যায়, যেভাবে দিতে পারে। যে অনেক চায়না প্রোডাক্ট আছে, চায়না ইস্ট আছে, ওদের কম্বাইন করা, ওটা দিয়েও করা যাবে। আচ্ছা, আমরা প্রাকৃতিক দিয়ে করলে এটা ভালো হবে। তো প্রিবায়োটিক করার আপনার 1 দিন বা 2 দিন গ্যাপ দিয়ে হচ্ছে আমরা প্রোবায়োটিকটা করব। প্রোবায়োটিকটা দেওয়ার 3 দিন পরে হচ্ছে আমরা পুনঃ স্টকে যেতে পারবো। বেনামি চিংড়ি নার্সিং পয়েন্ট প্রস্তুতি পর্ব 8 খুবই গুরুত্বপূর্ণ বেনামি চাষিদের জন্য। অবশ্যই আপনার পেজে শেয়ার দিয়ে রাখবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো পর্ব 8-এ এসে আমরা প্রোবায়োটিকটা নিয়ে আলোচনা করব। দাদা, বেনামি চিংড়ি নার্সিং পয়েন্টের প্রোবায়োটিক শতকে কতটুকু দিতে হবে এবং কোন প্রোবায়োটিকটা ব্যবহার করবে? শতকে সাধারণত আমরা একটু বেশি করব, 5 গ্রাম হারে, বা বিভিন্ন কোম্পানি, এক এক কোম্পানিতে এক এক রকমের ডোজ থাকে। তারপরে মোটামুটি যে কোনো ভালো কোম্পানির যে ওয়াটার প্রোবায়োটিক আছে, এটা আমরা ব্যবহার করলে হবে। আমরা কোনো কোম্পানি সাজেস্ট করতেছি না, কারণ বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের প্রোবায়োটিক পাওয়া যায়। তবে প্রোবায়োটিকটা অবশ্যই আপনার চিটাগুড় দিয়ে ফার্মেন্টেশন করে নিতে হবে। আপনার বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম মেয়াদে ফার্মেন্টেশন করার কথা বলে। ফার্মেন্টেশন করে যদি আমরা দিই, তাহলে অ্যাক্টিভ করে দিলে তাহলে প্রোবায়োটিকটা সহজে খুব দ্রুত কাজ করতে পারবে। এবং প্রোবায়োটিক দেওয়ার আমার 2 থেকে 3 দিন গ্যাপ দিয়ে, যদি অ্যারেশনের ব্যবস্থা থাকে, যদি অ্যারেশন দেওয়া যায়, যদি ব্যবস্থা থাকে, সেই ক্ষেত্রে ভালো হয়। তাহলে ফার্মেন্টেশনটা ভালো হয়, প্রোবায়োটিকটা অ্যাক্টিভ হয় সহজ। তো এই প্রস্তুতি পর্ব 9 পর্বে এসে আমরা রাজা ভাইয়ের সাথে আলোচনা করব কিভাবে পোনা স্টক করতে হবে। তবে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলি, আমাদের সব প্রস্তুতি শেষ, কিন্তু প্রস্তুতের ভিতর কোথাও ভুল থাকতে পারে। এর জন্য কিন্তু আপনার প্রথমে ট্রায়াল দিতে হবে। রাজা ভাই, কিভাবে ট্রায়াল দেবে? ট্রায়াল দিতে হবে ওই যে যে নেটটা আছে না, জীবাণুনাশক নেট, জীবাণু ঢুকবে না যে নেটটা, ওই নেটটাতে একটা আফা বানাতে হবে। ছোটটা আফা, ছোট আমরা বানাতে দিচ্ছি 3 ফুট বা 4 ফুট। 3 ফুট বা 4 ফুট। 3 ফুট বা 4 ফুট, এবং হাইটও 3 ফুট হতে হবে। হাইট 3 ফুট হবে এবং লম্বা 4 ফুট, আর 3 ফুট, এরকম করে আমরা এখনই মানে ফুটে রাখবো। ওই ফুটো দিয়ে দেওয়ার পরে 1 পলি মাছ সম্পূর্ণ গুনে ওর ভিতর ঢুকাবো। আবারই ওই 1 পলি মাছ যে কোটা ওটা নোট করে রাখবো, আবার ওই বেরোবো, আবারই ওটা
ওরা 72 ঘন্টা পরে বেরোবো, 3 দিন পরে। 3 দিন পরে। হুম। 3 দিন পরে বেরোয় যদি দেখবো যে আমার যে মাছ ছিল সেই মাছই আছে, হ্যাঁ, তাহলে বলবো কি যে আমার এটা অবশ্যই একটা দরকারি, খুবই গুরুত্বপূর্ণ খুবই একটা গুরুত্বপূর্ণ। বিষয়। মানে আমাদের এই হিসাবটাই মানে ওই মাথায় চলে যাবে, মানে আমার কত মাছ প্রোডাকশন আসলো এটা আমি কিভাবে বুঝবো? এইভাবে আমি খাবার দেবো, হ্যাঁ, এইভাবে এইভাবে খাবার মেডিসিন দেবো, দেবো। মেডিসিন দেবো, আমি কিসের পরে ভিত্তি করি? এটার পরে ভিত্তি করি। সব থেকে পোনা স্টকের আগে এই যে ট্রায়ালটা, ট্রায়ালটা, এটা অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। এটা মানে- অবশ্যই করবেন মানে এটা আপনারা। গুরুত্বপূর্ণ এই জন্য যে ই করতে হবে যে ওই যে আমরা যে মিনারেলের ডোজ করব, তারপরে ফ্রিবায়োটিক ফোরবায়োটিক মেডিসিনের যতগুলো ডোজ করব আমরা মাছের উপরে ডিফেন্স করে করব। ওয়াটারের একটা লেভেল যে কতটুকু পানি আছে ওইটা, আর কত মাছের ঘনত্ব আছে, হ্যাঁ, ঘনত্বর পরে মেডিসিন বেশি হবে, পানি বেশি থাকলে মেডিসিন বেশি হবে। এই দুটো হিসাবটা আমরা কিভাবে নেব যে আমার কত মাছ প্রোডাকশন হয়েছে? আমরা ওইখানে একটা সার্ভার দিয়ে একটা হিসাব নেব যে এইটা, এবং মাথা পর্যন্ত যে আমি গত বছর এরকম যে মাছ দিছি ওই মাছ দিয়ে আমি 1,45,000 মাছ দিয়ে 1,30,000 মাছ প্রোডাকশন হয়েছে। 1,45,000 মাছ দিয়ে 1,30,000, 30,000 মানে 15,000 মাছ অলরেডি। মানে এটা হচ্ছে নিয়মিত পরিচর্যা, পরিচর্যা মানে একবার সঠিক হিসাব। সঠিক হিসাব। হ্যাঁ। এবং আবার ওই হিসাবটা কি হলো, আমি এত মাছ ফলাম কিভাবে? আমরা ওই জায়গাতে 1 কেজি মাছ মাপবো, হুম। মাইফে 1 কেজিতে কত গ্রাম হয়েছে, হ্যাঁ, মানে কত পিস হয়েছে। তাহলে আমার যদি কয় হাজার কেজি হয়েছে, কয় হাজার কেজিতে কত পিস হয়েছে ওটা আমি ওইভাবে বের করে ফেলাবো যে আমার এত প্রোডাকশন আসলো, হ্যাঁ, ওটা বের করার সিস্টেমটাই। কিন্তু মূল হিসাবটা আছে ওই যে আমাদের যে হাপা, ওই হাপার ভিতর রেখে ওই হিসাবটা না করলে আর কি দেখা আছে যে হিসাবটা অ্যাকুরেট হবে। শুধু চাষ করলে হবে না, সঠিক পরিকল্পনা এবং নিজের মাথায় কিছু বুদ্ধি খাটাতে হবে। এই যে দেখছেন একদম পাই টু পাই হিসাব, হ্যাঁ, 1 একটা লাখ পাই টু পাই হিসাব। 45,000 মাছ ছেড়ে 1,30,000 মাছ হারভেস্ট করেছে এখান থেকে। আবার গলদা চিংড়ির ক্ষেত্রেও কিন্তু এই একই জমিতে 42,000 গলদা দিয়ে 2 টন, প্রায় 2 টন আর কি, 1930 কেজি নাকি, 1900 সামথিং বেশি। 1900 সামথিং বেশি গলদা কিন্তু এখান থেকে হারভেস্ট করেছে। এটা এমনিতে হয়নি, এটা হচ্ছে সঠিক পরিচর্যার ফল, সঠিক পরিশ্রমের ফল।